আচ্ছা, দেখো আমরা আজকে আমরা দেখবো যে গত ক্লাসে আমরা পড়ছিলাম এনএমআর স্পেকট্রোস্কোপির আমরা কিছু অ্যাপ্লিকেশনের ভিডিও যাচ্ছিলাম। আমরা স্পিন স্পিন স্প্লিটিং নিয়ে একটু আলোচনা করছিলাম। ঠিক আছে, যে আসছে সন্ধ্যা সময় আসছে ব্যবস্থা ভালো হবে। স্পিন স্পিন স্প্লিটিং নিয়ে আলোচনা জ্যাকেট পরা যা আমরা মনে করো বাহ ওজন তো এসলে ঠিক আছে, তাহলে কি নিয়ে কথা বলতেছিলাম আমরা? স্পিন স্পিন স্প্লিটিং নিয়ে কথা বলতেছিলাম। ঠিক আছে, স্পিন স্পিন স্প্লিটিং। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করতেছিলাম যে স্পিন স্পিন স্প্লিটিং বিষয়টা কি, এটা নিয়ে আমরা একটু কথা বলতেছিলাম। তাহলে আমরা বলতেছিলাম যে স্পিন স্পিন স্প্লিটিং, দেখো আমি আরেকটা কথা বলে রাখি, তোমাদের বইয়ের কোশ্চেন গুলো আমি দেখলাম যে আমি মনে করি যে এতদিন পর্যন্ত যে আলোচনা করলাম এনএমআর এর উপর, যে তোমরা যদি এই ক্লাসগুলো দেখে থাকো, পড়ে থাকো, তোমাদের বইয়ের কোশ্চেন গুলো একটু মিস হওয়ার কথা না। দেখলাম, ঠিক আছে, দেখি যে আসলে আমরা এই কোশ্চেন গুলো সলভ করবো। আরো কিছু টপিক বাকি আছে তো, আরো কিছু বাকি আছে তো, এই বিষয়টা আমরা একটু দেখি। ঠিক আছে, তাহলে দেখো স্পিন স্পিন স্প্লিটিং নিয়ে আলোচনা করতে করতে আমি বলছিলাম যে কোনো একটা, যদি এরকম আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝে, মনে করো CH3 CH2, ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এখানে বলি যে, আমি তো বলছি যে প্রতিটা প্রোটন তার পাশের প্রোটনকে সে সেন্স করতে পারে বা ফিল করতে পারে, তাই তো? তো স্পিন স্পিন স্প্লিটিংটা এই জন্য হয় যে একটা প্রোটন একটা প্রোটনকে সেন্স করতে পারে বা ফিল করতে পারে। তাহলে আমি যদি এখানে যে প্রোটন আছে, এখানে যে প্রোটন আছে তাহলে এই সেন্স করতে পারে বা বুঝতে পারে। ওকে, তাহলে এই অনুযায়ী সে স্প্লিটিং হয়। এবং প্যাসকেল ট্রায়াঙ্গেল আমরা দেখছি যে একটা সূত্র আছে, ঠিক আছে, ওই প্যাসকেল ট্রায়াঙ্গেলের যে সূত্র সেটা হচ্ছে n+1 রুল। ঠিক আছে, এই রুল অনুযায়ী আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কয়টা স্প্লিটিং হবে, কয়টা কয়টা ভাগে ভাগ হবে, এটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমি যদি এখন বলি যে আমরা এটা গত ক্লাসে দেখছি, যাদের একটু সমস্যা আছে গত ক্লাসে দেখতে পাবো। তাহলে দেখো আমরা যদি বলি যে এ নাম্বার যেটা আছে, যে যদি বলি এ টাইপের প্রোটন গুলা কতভাবে স্প্লিটিং হতে পারে, এ টাইপের প্রোটন গুলা কতভাবে স্প্লিটিং, তাহলে দেখি যে এ টাইপের প্রোটন কয়টা ভাগে ভাগ হতে পারে। তাহলে দেখো তো এ টাইপের প্রোটনের কাছে কি আছে, বি আছে, কি আছে, বি আছে। তাহলে এই যে এ টাইপের প্রোটনের কাছে বি আছে, এখন দেখতে হবে বি এখানে বি টাইপের প্রোটন কয়টা আছে। তাহলে দেখো কয়টা আছে, তিনটা। তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 3, মানে হচ্ছে এন এর ভ্যালুটা হচ্ছে তুমি যে কার্বনটা নিয়ে কাজ করবা, ওই কার্বনের সাথে যে কার্বনটা থাকবে, তার তার সাথে ওই কার্বনের সাথে যে প্রোটন আছে ওইটাকে নিয়ে ওইটার নাম্বারটা হবে এন এর নাম্বার। মানে হচ্ছে আমি দেখো এই কার্বনটা নিয়ে কাজ করছি, তাই না, আমি এই কার্বনটা নিয়ে তাহলে তার সাথে কার্বন কোনটা, এটা এটা হচ্ছে তার সাথে কার্বন। তাহলে এই এই যে তার সাথে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে, এটা হচ্ছে এন এর ভ্যালু। তাহলে আমি দেখতেছি যে এখানে তার সাথে কার্বনের সাথে হাইড্রোজেন আছে তিনটা, তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 3 প্লাস এটা হচ্ছে 1, তার মানে হচ্ছে 4। তার মানে এখানে স্প্লিটিং হবে, চারটা প্যাটার্ন তৈরি হবে, মানে হচ্ছে এরকম হবে আর কি। ঠিক আছে, চারটা, তিন, এভাবে, তিন হচ্ছে, হ্যাঁ, চারটা প্যাটার্ন তৈরি হবে, মানে চারটা ভাগে ভাগ হয়ে যাবে, এই এতটুকু। ঠিক আছে, তার মানে আমরা হচ্ছে স্পিন স্পিন স্প্লিটিং করতেছিলাম, এবং স্প্লিটিং গুলো হচ্ছে কি কতগুলো ইকুইভ্যালেন্ট প্রোটন আছে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এখন দেখি যে এখানে ইকুইভ্যালেন্ট প্রোটন বলতে, এবং আমরা যদি বলি ইকুইভ্যালেন্ট প্রোটন বা তুল্য প্রোটন, আরেকটা হচ্ছে যে নন ইকুইভ্যালেন্ট প্রোটন বা যে প্রোটনটা তুল্য নয়, এটা কত ধরনের প্রোটন হতে পারে, যেগুলো তুল্য প্রোটন এবং তুল্য নয় প্রোটন, এরকম কতগুলো প্রোটন হতে পারে, এটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, তাহলে স্পিন স্পিন স্প্লিটিংটা হচ্ছে কি, স্পিন স্পিন স্প্লিটিং আর কিছুই না, আমরা আমরা দেখবো যে যে কার্বন নিয়ে কথা বলতেছি, যে কার্বনের প্রোটনটা নিয়ে কথা বলতেছি, তার পাশের কার্বনের সাথে কয়টা প্রোটন আছে তার সংখ্যাটাই হচ্ছে এন ভ্যালু। তাহলে আমি n+1 এ এই এন এর ভ্যালুটা বসাই দিই। ঠিক আছে, তাহলে দেখো এখন যদি
আমি যদি লিখতে চাই যে আমাদের এখানে কতগুলা ইকুইভ্যালেন্ট প্রোটন আছে অথবা নন ইকুইভ্যালেন্ট প্রোটন, ওদেরকে আমরা কিভাবে দেখবো। তাহলে দেখো একটা যে ইকুইভ্যালেন্ট প্রোটন গুলো দেখো, প্রতিটা ইকুইভ্যালেন্ট প্রোটনের জন্য মানে মনে করো তিনটা প্রোটন হচ্ছে একরকম প্রোটন। সাপোজ আমি যদি তোমাকে বলি ক্লোরিনের সাথে কয়টা হাইড্রোজেন আছে, এখানে তিনটা হাইড্রোজেন আছে, ঠিক আছে। ক্লোরিনের সাথে কয়টা হাইড্রোজেন আছে, তিনটা। তাহলে বলো এখানে এই যে হাইড্রোজেন এই যে দেখো এই তিনটা হাইড্রোজেনই কিন্তু এই ক্লোরিনের সাপেক্ষে সেম, সে কিন্তু এই সবাইকে একই রকম ভাবে ফিল করে। তাহলে এই ক্লোরিনের জন্য তিনটা হাইড্রোজেন হচ্ছে ইকুইভ্যালেন্ট প্রোটন বা সমতুল্য প্রোটন। তাহলে দেখো এই তুমি যে সিগন্যালটা পাবা এখানে, এখানে যে বলো এখানে প্রোটন কয়টা আছে, তিনটা প্রোটন আছে না, এখানে কয়টা প্রোটন আছে, তিনটা প্রোটন আছে। তাহলে এখন কথা হচ্ছে তিনটা প্রোটনের জন্য কি আমি তিনটা সিগন্যাল পাবো, কথা হচ্ছে না, তিনটা প্রোটনের জন্য আমি তিনটা সিগন্যাল পাবো না, তিনটা প্রোটনের জন্য আমি একটা সিগন্যাল পাবো। কয়টা সিগন্যাল পাবো, একটা সিগন্যাল পাবো, কিন্তু তার ইন্টেন্সিটিটা একটু বেশি হবে কারণ তিনজনের জন্য একটা সিগন্যাল, তাই না? ওকে, তাহলে এই যে দেখো, তাহলে দেখো তিনটা সিগন্যাল কেন পাইলাম না, কারণ তিনটা সিগন্যাল পাইলাম না এই জন্য কারণ এখানে যে প্রোটন গুলো আছে দেখো এ বি এবং সি টাইপের যে প্রোটন গুলো আছে, এই সবগুলো ইকুইভ্যালেন্ট। এই প্রোটন এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট প্রোটন, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট প্রোটন মানে হচ্ছে সমতুল্য প্রোটন, মানে ওরা যদি একই রকম হয় তাহলে ওদের যারা একই রকম ওদের জন্য একটা সিগন্যাল পাবে, ঠিক আছে। তাহলে এখন সেম প্রসেসে দেখো আমরা যদি এখন যদি হুবহু যদি আমরা সেম প্রসেস ফলো করে দেখো, সেম প্রসেস আমরা বলতে পারি যে আমরা মনে করো আরেকটা প্রোটন নিয়ে কাজ করতেছি, যে এই ইকুইভ্যালেন্ট প্রোটন, আমরা তো ইকুইভ্যালেন্ট প্রোটনটা বললাম যে সেম প্রোটন হলে একটা সিগন্যাল পাবো। তাহলে দেখো এখন ইকুইভ্যালেন্ট প্রোটন অথবা ইকুইভ্যালেন্ট প্রোটন না বুঝবে কেন, এটা বোঝার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে সেটাকে প্রোটন নিয়ে যে কাজ করতেছে তাহলে প্রোটনকে ডিউটেরিয়াম দ্বারা রিপ্লেস করে দিতে হবে। কি দিয়ে, ডিউটেরিয়াম দ্বারা রিপ্লেস করে দিতে হবে। কি দিয়ে রিপ্লেস করে দিতে হবে, ডিউটেরিয়াম দিয়ে রিপ্লেস করে দিতে হবে। তাহলে দেখি কিভাবে বুঝবো। যদি ডিউটেরিয়াম দিয়ে রিপ্লেস করার পরে তুমি যদি সেম জিনিস পাও তাহলে এটাকে আমরা বলবো হোমোটপিক। কি বলবো এটাকে, হোমোটপিক প্রোটন। মনে করো তুমি সেম জিনিস পাবে, এটাকে আমরা বলবো হোমোটপিক প্রোটন। ওকে, মনে করো তুমি সেম পাইলা না, তুমি এখানে পাইলা এনানশিয়াম। কি পাইলাম, এনানশিয়াম। কি পাইলাম, এনানশিয়াম। তাহলে এদেরকে আমরা বলবো এনানশিওটপিক। কি বলবো, আমরা বলবো এনানশিওটপিক প্রোটন, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি এনানশিওটপিক প্রোটন। ওকে, এটাকে আমরা বলতেছি এনানশিওটপিক। আর যদি তুমি মনে করো এনানশিওমার পাইলে না, তুমি যদি আর যদি তুমি ডায়াস্টেরিওমার, কি বল, ডায়াস্টেরিওমার, তাহলে এটাকে আমরা বলবো ডায়াস্টেরিওটপিক প্রোটন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। যদি সেম পাই তাহলে সেটা হোমোটপিক, যদি সেম না পাই এনানশিওমার পাই তাহলে সেটাকে আমরা বলবো এনানশিওটপিক। আর যদি তুমি ডায়াস্টেরিওমার পাও তাহলে সেটাকে আমরা বলবো ডায়াস্টেরিওটপিক, ঠিক আছে। তাহলে দেখি এরকম একটা এক্সাম্পল দেখি যে কিভাবে কি হয়, কোনটা হোমোটপিক, কোনটা এনানশিওটপিক, কোনটা হচ্ছে আমাদের ডায়াস্টেরিওটপিক, ঠিক আছে। তাহলে বিষয়টা বোঝার জন্য মনে করো বিষয়টা বোঝার জন্য যদি আমি এটা দিয়ে বোঝাতে চাই, সাপোজ আমি যদি তোমাকে বলি যে কার্বনের সাথে চারটা হাইড্রোজেন আছে। এখন তোমার প্রশ্ন হচ্ছে এই চারটা হাইড্রোজেন যে হোমোটপিক হাইড্রোজেন, একই রকম হাইড্রোজেন কিভাবে বুঝবা? তোমার কাজ হচ্ছে মনে করো এই হাইড্রোজেনটাকে, মনে করো এটা হচ্ছে হাইড্রোজেন এ, এই হাইড্রোজেনটাকে আমি রিপ্লেস করে দিব মনে করো তার আইসোটোপ ডিউটেরিয়াম। তাহলে এখন শুধু একটাকে রিপ্লেস করলে হবে না, আরেকটাকে রিপ্লেস করো। তাহলে আমি এই যে এ কে কি করলাম, রিপ্লেস করলাম ডিউটেরিয়াম দিয়ে, আমি এটা পেলাম, এটা মনে করো ডি এ। এখন মনে করো তুমি মনে করো আরেকটা প্রোটন আছে, সাপোজ যে কোনো একটা মনে করো এটা বি। তাহলে আমি যদি এটা দ্বারা যদি রিপ্লেস করি, এ যে আগে ছিল এখানে যদি বি, এখানে প্রোটন, এখন দেখো কি করলাম, দুইটাকেই ডিউটেরিয়াম দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে বলো তো এখন যদি আমি বলি যে যে দুইটা জিনিস তৈরি হলো, এই যে এটা তৈরি হলো আর আমাদের এটা দুইটাই তৈরি, তাহলে এই দুইটার মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? ওর কাছে তো এই কার্বনের কাছে দেখো সবগুলা জিনিসই কিন্তু একই রকম না, সবগুলা বিষয় কিন্তু একই রকম। তুমি দেখে যে দিক দিয়ে কাউন্ট করো না কেন, কারণ এখানে যে দেখো
এখানে যদি তিনটা জিনিস যদি ভিন্ন হতো, কয়টা জিনিস, তিনটা জিনিস যদি ভিন্ন হতো, তাহলে আমি বুঝতে পারতাম যে এখানে এনানসিওমার হওয়ার একটা সম্ভাবনা ছিল, তাই তো? এনানসিওমার, ঠিক আছে, এনানসিওমার হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখানে কি এনানসিওমার হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা হচ্ছে যে না, এখানে এনানসিওমার হওয়ার, কারণ এনানসিওমার কারা দেবে? যাদেরকে কাইরাল সেন্টার আমি বানাইতে পারি, ঠিক আছে, অথবা প্রো কাইরাল সেন্টার যাদের থাকবে, ওরা হবে এনানসিওমার শো করে এনানসিওমার প্রপার্টি। কিন্তু এখানে তো দেখো এই তিনটা হাইড্রোজেন সেম, তার মানে তিনটা হাইড্রোজেন যদি সেম হয়, বলতো এটাকে কখনো মানে আমাদের আমরা যে এনানসিওমার বলি, এটাকে কখনো এটা দেখাবে এনানসিওমার? কখনো তো এনানসিওমার হবে না। তার মানে হচ্ছে এটা এনানসিওমার হওয়ার, মানে এনানসিওটপিক হাইড্রোজেন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে তুমি এই হাইড্রোজেনকে যদি যাই দ্বারা রিপ্লেস করো না কেন, তুমি দেখো রিপ্লেস করলে কি করতে হবে, একই জিনিস দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে আমি এইচ এ কে যদি আমি ডি দ্বারা রিপ্লেস করি, মনে করো তুমি এইচ বি কেও তুমি ডি দ্বারা রিপ্লেস করো, তাহলে দেখো রিপ্লেস করলে তো একই জিনিস ফিরে আসতেছে। তাহলে এদেরকে আমরা বলি সেম বা হোমোটপিক। কি বলবো ওদেরকে? এটাকে আমরা বলি হোমোটপিক প্রোটন। কি বলি এটাকে? হোমোটপিক প্রোটন। ওকে, তাহলে এখন আসো যে আমরা হোমোটপিক তো আমরা দেখলাম, আমরা এখন অন্য আরেকটা বিষয় দেখি, যে আমরা এখন হোমোটপিক না, আমরা এখন দেখবো এনানসিওটপিক প্রোটন হতে গেলে। তাহলে এনানসিওটপিক প্রোটন হতে গেলে তোমাকে এমন একটা সেন্টার থাকতে হবে যেটাকে আমরা প্রোকাইরাল সেন্টার বলি। মানে প্রোকাইরাল সেন্টার হচ্ছে এমন একটা সেন্টার যেটা কাইরাল কেন্দ্র না, কিন্তু কোনো কিছু দিয়ে রিপ্লেস করলে এটা আবার কাইরাল সেন্টার হয়ে যায়। যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, যে মনে করো এখানে কার্বন লিখলা, কার্বনের সাথে মনে করো কাইরাল সেন্টার হতে গেলে তো চারটা ভিন্ন ভিন্ন জিনিস লাগবে। তো মনে করো কার্বনের সাথে তোমার এখানে CH3 দিলাম, ঠিক আছে, তোমাদের বইয়ের এক্সাম্পলে দেখাচ্ছি। কার্বন থেকে তুমি CH3 নিলা, এখানে হাইড্রোজেন নিলা, ঠিক আছে, এখানেও হাইড্রোজেন নিলাম, এবং এখানে যেটা আছে এটাকে মনে করো আমি এখন ব্রোমিন নিলাম। তাহলে দেখো হিসাব অনুযায়ী যেহেতু দুইটা হাইড্রোজেন আছে, ওরা কি হওয়ার কথা না, ওরা তোমাকে এনার্জি দেখাবে না। কিন্তু এখন তুমি যে কোনো একটাকে রিপ্লেস করে দিলে, দেখো মনে করো হাইড্রোজেনকে সাপোজ, এই হাইড্রোজেনের জায়গায় মনে করো আমি এখন OCH3 দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? OCH3। তাহলে দেখো এখানে চারটা গ্রুপ কিন্তু এখন ভিন্ন হয়ে গেছে। তাহলে দেখো এই অবস্থাটাকে আমরা বলি প্রোকাইরাল সেন্টার। তো আমরা ওইগুলো নিয়ে আলোচনা না করি, প্রোকাইরাল, আমরা জাস্ট এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখো এখন কি করবো, তুমি হাইড্রোজেনকে যে কোনো কিছু দিয়ে সরাবা, যে তুমি এটাকে ডিউটেরিয়াম দিয়ে সরাতে পারো অথবা অন্য কোনো গ্রুপ দিয়ে সরাতে পারো, তোমার ইচ্ছা। মনে করো আমি এটাকে OCH3 দিয়ে সরাইতে পারি। তো এখন OCH3 দিয়ে যদি সরাই দিই, তাহলে কি অবস্থা হবে? কথা হচ্ছে তুমি কি, দেখো তোমার হাইড্রোজেন আছে দুইটা, তাহলে দুইটা হাইড্রোজেন একরকম কিনা এটাকে তোমার চেক করতে হবে। তাহলে মনে করো এটাকে HA, এটাকে HB। ওকে, তাহলে তুমি HA কে OCH3 দিয়ে সরাবো। এখন দেখো HB কে আমি কি করব? OCH3 দিয়ে সরাবো। দেখি HB কে যদি OCH3 দিয়ে সরাই তাহলে কি হয়। তাহলে দেখি HB কে যদি OCH3 দ্বারা সরাই, তাহলে অবস্থাটা হবে এরকম। সি, এখানে তো HA আগেই ছিল, এখানে ব্রোমিন, এটা হচ্ছে CH3, আর এখানে হচ্ছে OCH3। ওকে, পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা যদি এটা যদি পাওয়া যায়, এখন দেখি তো ওরা এনানসিওমার হয়েছে কিনা। কথা হচ্ছে এনানসিওমার হয়েছে কি হয়েছে না, তুমি তো সবসময় মিরর দিয়ে বোঝা খুব টাফ। তাহলে আমরা আমরা অ্যাবসলিউট কনফিগারেশন দিয়ে বুঝতে পারি, কোনটা আর কোনটা এস, এটা দিয়ে বুঝতে পারি। তাহলে আমি যদি আর এস নামকরণ যদি করি, তাহলে আমি এটাকে আমি বলবো 1, এটাকে বলবো 2, আর মনে করো এটা হচ্ছে 3, কার্বন হাইড্রোজেন এটা 4। তাহলে আমি যদি দেখি এটা কি পরবর্তীতে কি কনফিগারেশন হবে, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তার মানে সেটা হচ্ছে আর কনফিগারেশন, ঠিক আছে। আর যদি এটার ক্ষেত্রে যদি দেখি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ঠিক আছে, তার আর এটা হচ্ছে আমার 4, তাই তো? তাহলে আমি যদি এই ক্ষেত্রে যদি আমি যদি দেখি কি হবে, 1, 2, যাচ্ছে বলতো 1, 2 এবং 3, তাই তো? তার মানে এটাও হচ্ছে কি এই ক্লকওয়াইজ অনুযায়ী, আর কিন্তু নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যেটাকে তুমি 4 নম্বর ধরবা, 4 নম্বর পজিশনে যেটাকে তুমি ধরতেছো, এটাকে করতে হবে কি, এটাকে অবশ্যই নিচে থাকতে হবে, তাই তো? নিচের দিকে থাকতে হবে, মানে এই পজিশনে থাকতে হবে। যেহেতু এটা এই পজিশনে নাই, তার মানে আমি এখানে হিসাব করে যেটা আর পাচ্ছি, কি হবে, আমি যদি এটা চেঞ্জ করি, পজিশন চেঞ্জ করি, কি হবে, সেটা আটটা কনভার্ট হয়ে কি হবে, উল্টে যাবে, সেটা এস হয়ে যাবে। কি হয়ে যাবে সেটা? এস হয়ে যাবে। তার মানে আমরা হচ্ছে তোমার চেঞ্জ করার দরকার নেই, তুমি জাস্ট দেখবে এটা কি হয়। যদি দেখো যে 4 নম্বরটা নিচের দিকে আছে, ফাইন, তোমার
ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, এটা যা হবে আনসার তাই হবে। এই যে দেখো, মনে করো আমি যদি এটার দিকে যাই, দেখো এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, কিন্তু আমি এখানে কি দেখবো, 4 নাম্বারটা নিচে আছে কিনা। হ্যাঁ, 4 নাম্বারটা নিচে আছে, তার মানে এটা আরই হবে। এখন এটার ক্ষেত্রে আর যদি যাই, এটাও আর হয়, কিন্তু কথা হচ্ছে 4 নাম্বার কি নিচে আছে না, 4 নাম্বার নিচে নাই, তার মানে এটা তখন আর হবে না, এটা তখন এস হবে। ওকে, তার মানে দেখো তো, একটা তুমি পাচ্ছ আর কনফিগারেশন, আর একটা কি পাচ্ছ, এস কনফিগারেশন। তাহলে যদি তুমি আর এবং এস কনফিগারেশন পাও, তাহলে ওরা কি পরস্পরের অবশ্যই এনানসিওমার। ওরা কি পরস্পরের এনানসিওমার। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে যে দুইটা প্রোটন আছে, ওরা হচ্ছে এনানসিওট্রপিক প্রোটন। ওকে, তাহলে আমরা বুঝলাম যে কোনটা এনানসিওট্রপিক প্রোটন। এখন যদি আমরা আরেকটা বিষয় দেখি, আরেকটা দেখবো আমরা কোনটাকে আমরা এনানসিওট্রপিক প্রোটনের পরে এখন দেখবো ডায়াস্টেরিওট্রপিক প্রোটন বলতে আমরা কি বুঝি। ফাইন, তাহলে আসো, যেটা আমরা যেটাকে বলি ডায়াস্টেরিওট্রপিক প্রোটন কি। তাহলে আর যদি বলি ডায়াস্টেরিওট্রপিক প্রোটন বুঝতে গেলে আমাদের ডায়াস্টেরিওমার সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। তো এটা কার্বন কার্বন ডাবল বন্ড, বুঝলাম, এখানে দিলাম কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে আমি যদি এখানের হাইড্রোজেন গুলাকে আমি কি করবো, রিপ্লেস করবো। মনে করো এখানে প্রোটন, এখানেও প্রোটন, ঠিক আছে, এখানে প্রোটন, এখানে সিএল। ওকে, তাহলে এখানের এই হাইড্রোজেনকে নামকরণ করো এইচ এ, এখানের হাইড্রোজেনকে নামকরণ করো এইচ বি। তাহলে এই যে কোনো হাইড্রোজেনকে, ঠিক আছে, এখানে যেহেতু 3টা হাইড্রোজেন আছে, করতে হবে কি আমাদের এখানে চেক করতে হবে যে এই 2টা হাইড্রোজেন ডায়াস্টেরিওট্রপিক হাইড্রোজেন কি, ঠিক আছে। তাহলে এই জন্য আমাদের যেটা কাজ করতে হবে, আমরা এই 2টা হাইড্রোজেন নিয়ে কাজ করব, অন্যটাকে ফিক্সড হিসেবে রেখে দেই। ওকে, তাহলে আমি যদি অন্য 2টাকে ফিক্সড হিসেবে যদি রেখে দিই, তাহলে আমি কি দেখবো, এখানে আমার ক্লোরিন আছে, এখানে কি আছে, হাইড্রোজেন আছে। ওকে, পরে কি আছে, এখানের একটা হাইড্রোজেনকে মনে করো তুমি কোনো কিছু দিয়ে এটাকে রিপ্লেস করে দিলা। সাপোজ আমি এটাকে মনে করো OCH3 দিয়ে রিপ্লেস করছিলাম, OCH3 দিয়ে রিপ্লেস করে দিলাম, আর এটাকে HBS। ওকে, HBS। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি যে একবার তুমি HA কে করলে OCH3, এখন যদি তুমি HB কে যদি OCH3 করো, সেম স্ট্রাকচার, সেম স্ট্রাকচার তুমি কি করবা, সেম স্ট্রাকচার তুমি কি করবা, এখানে OCH3 দিবা, ঠিক আছে। আর কি দেবো, এখানে তো হাইড্রোজেন আছে, এটা ছিল H, এটা ছিল HA, হ্যাঁ এটা HA, এখানে হাইড্রোজেন, আর এখানে আছে ক্লোরিন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এটাকে যদি রিপ্লেস করে দেই, তাহলে এই যে এটা, এটা মনে করো প্রোডাক্ট P1, আর এটা মনে করো P2, তাহলে বলো তো এই দুইটা কি পরস্পরের মিরর ইমেজ? না, ওরা তো পরস্পরের মিরর ইমেজ না। তাহলে যদি মিরর ইমেজ না হয়, ওদেরকে আমরা কি বলি, ডায়াস্টেরিওমার। মানে যারা একটা একটা মিরর ইমেজ না, ওদেরকে আমরা বলি ডায়াস্টেরিওমার। তাহলে এখানে যে প্রোটন দুইটা আছে, ওরা হচ্ছে ডায়াস্টেরিওমার প্রোটন, ঠিক আছে, ডায়াস্টেরিওটপিক প্রোটন বলতে পারো। তাহলে যে প্রোটন গুলা এনানসিওটপিক প্রোটন, মানে একটা একটা মিরর ইমেজ, একটা একটা যদি মিরর ইমেজ হয়, অ্যানিসোট্রপিক প্রোটন যদি হয়, তাহলে আমরা ওদের জন্য আলাদা আলাদা কোনো সিগন্যাল পাবো না। কি পাবো না, আলাদা আলাদা কোনো সিগন্যাল পাবো না, একই সিগন্যাল পাবো, ঠিক আছে। কিন্তু যদি ডায়াস্টেরিওটপিক প্রোটন হয়, তাহলে ওদের জন্য তুমি ভিন্ন ভিন্ন সিগন্যাল পাবো। তার মানে এই ক্ষেত্রে তুমি এখানে যে স্ট্রাকচার, এই ক্ষেত্রে তুমি এখানে যতগুলো প্রোটন আছে, সবগুলা প্রোটনের জন্যই তুমি সিগন্যাল পাবা। কিন্তু কিন্তু যেটা তোমার কি ছিল, এই যে অ্যানিসোটপিক যেটা প্রোটন গুলা ছিল, ওই প্রোটন গুলোর জন্য তুমি একটা সিগন্যাল পাবা, ঠিক আছে। তাহলে অ্যানিসোটপিক প্রোটন এবং ডায়াস্টেরিওটপিক প্রোটন, এই বিষয়টা আশা করি আমরা বুঝতে পারছি, কোনটা অ্যানিসোটপিক, কোনটা ডায়াস্টেরিওটপিক। ওকে, তাহলে অ্যানিসোটপিক প্রোটন মানেই হচ্ছে ইকুইভ্যালেন্ট প্রোটন বা তুল্য প্রোটন। ওকে, তাহলে এখন আমরা অন্য বিষয়টা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন দেখবো। ঠিক আছে, খুবই সিম্পল, তোমাদের বইয়ের অ্যাপ্লিকেশন গুলাই আমরা দেখবো, ঠিক আছে, একদম বইয়ের অ্যাপ্লিকেশন দেখবো। তার আগে হ্যাঁ, এ নিয়ে একটা কোশ্চেন ছিল তোমাদের, কেমিক্যাল শিফট নিয়ে। কেমিক্যাল শিফটের একটা অঙ্ক দেখানোর জন্য আমি কেমিক্যাল শিফটের একটা অঙ্ক তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বিষয়টা আরো ইজিলি বুঝতে পারবে। আর এখানে আছে,
এখানে ছিল অঙ্ক। আমরা এখন দেখবো যে কেমিক্যাল শিফট যে করছিলাম, এই কেমিক্যাল শিফটের অঙ্কটা আমরা একটু দেখি, একটা অঙ্ক দেখি, তারপরে বিষয়টা আমরা বুঝতে পারবো। কেমিক্যাল শিফট রিলেটেড অঙ্ক তাহলে আমরা জানি যে কেমিক্যাল শিফট হিসাব করে যে সূত্র, সেটা হচ্ছে ডেল্টা পিপিএম সমান কি হিসাব করি আমরা, যে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের সাপেক্ষে ডিফারেন্স কত, তাই তো? তাহলে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ভ্যালু মাইনাস কি হলো, যেটা আমরা অবজার্ভ ভ্যালু, ঠিক আছে, যেটা আমরা পাইলাম, আর ডিভাইডেড বাই হচ্ছে কি আমার, সেটা হচ্ছে স্পেকট্রোমিটার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, মানে তুমি কোন ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতেছো ওই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এটাকে আমরা বলি স্পেকট্রোমিটার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের স্পেকট্রোমিটার ফ্রিকোয়েন্সি, ওকে। এটাকে আমরা বলতেছি আমাদের স্পেকট্রোমিটার ফ্রিকোয়েন্সি। তাহলে স্পেকট্রোমিটার ফ্রিকোয়েন্সি, ওকে, এটাকে আমরা বলতেছি স্পেকট্রোমিটার স্পেকট্রোমিটার ফ্রিকোয়েন্সি, ওকে। তাহলে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে যে ফ্রিকোয়েন্সিটা থাকে সেটা হচ্ছে মেগা হার্টজে, ঠিক আছে, আর এখানে যে ডিফারেন্সটা থাকবে সেটা হচ্ছে হার্টজে, কি এককে, হার্টজে। তাহলে সেটা তোমার যে আনসারটা আসবে সেটা আসবে পিপিএম এ, কি এককে আসবে, পিপিএম। একটা অঙ্ক করলে আমরা বুঝবো, ঠিক আছে। তাহলে দেখি যে অঙ্কটা হচ্ছে তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু, হ্যাঁ, মানে স্ট্যান্ডার্ড ভ্যালু বলতে টিএমএস এর ভ্যালুটা কত, মাইনাস তুমি যে ভ্যালুটা পাচ্ছ, যে কম্পাউন্ড নিয়ে কাজ করছো সে কোন জায়গায় সিগন্যাল দেখাচ্ছে এটা মাইনাস করে দেবা। মনে করো সাপোজ এই আমরা আমরা যদি বলি আমাদের যে টিএমএস ওর মনে করো পিপিএম, মানে ও যেখানে এই রেজোন্যান্সে যায়, সাপোজ এটা মনে করো 10, সাপোজ আমাদের যে স্ট্যান্ডার্ড সেটা মনে করো 10, এখানে যে স্ট্যান্ডার্ড সেটা মনে করো 10 পিপিএম, মানে 10 হার্টজ, মেগা হার্টজ, সাপোজ 10 হার্টজ, ঠিক আছে, কত, 10 হার্টজ। এখন তুমি যেটা অবজার্ভ করতেছো, তুমি যে কম্পাউন্ডটা নিয়ে কাজ করতেছো, মনে করো ওর যেই ফ্রিকোয়েন্সি, যেখানে সে এই মানে আমরা যেখানে সে আইআর লাইটের সাথে কি হবে, সেই ইন্টারাকশনে যাবে এবং রেজোন্যান্স অংশগ্রহণ করবে, এনএমআর মানে যেটাকে রেডিও ফ্রিকোয়েন্সির সাথে সেই ইন্টারাকশনে যাবে এবং রেজোন্যান্স দেখাবে, এটা মনে করো 5 মেগা, 5 হার্টজ, 5 হার্টজ। তাহলে আমি যদি বলি ডিফারেন্স কত ওদের মধ্যে, ডিফারেন্স হচ্ছে 5 হার্টজ, কত, 5 হার্টজের ডিফারেন্স ডিভাইডেড বাই তুমি যেই স্পেকট্রোমিটার নিয়ে কাজ করতেছো তার ফ্রিকোয়েন্সি কত, মনে করো তুমি 60 মেগাহার্টজের কোনো যন্ত্র নিয়ে কাজ করতেছো, তাহলে তার মান হচ্ছে 60 মেগাহার্টজ। এটাকে ভাগ করলে তুমি যে আনসার পাবা সেটাই হচ্ছে পিপিএম এর value, এটাই হবে কেমিক্যাল শিফট ইন পিপিএম, ঠিক আছে। তাহলে আমরা একটা অঙ্ক দেখি, অঙ্ক দেখলেই বিষয়টা সম্পর্কে আইডিয়া পাবো, ঠিক আছে। দেখি আমরা বিষয়টা। দেখো, এখানে তোমার যে অঙ্কটা আছে বলছে যে ক্যালকুলেট দ্য কেমিক্যাল শিফট, মানে তোমার অঙ্কটা হচ্ছে কেমিক্যাল শিফট বা এটা পিপিএম এককে ক্যালকুলেট করার জন্য, কেমিক্যাল শিফট বা ডেল্টা ইন পিপিএম এ ক্যালকুলেট করার জন্য, যেখানে তোমার কি দেওয়া আছে যে যে প্রোটনটা রেজোন্যান্স অংশগ্রহণ করছে করে বললো যে সে হচ্ছে 126 বলছে 126 হার্টজে কি করে রেজোন্যান্স অংশগ্রহণ করে কম্পেয়ার টু টিএমএস। মানে হচ্ছে এটা যেটা মিনিং সেটা হচ্ছে তোমাকে বললো যে টিএমএস এর সাপেক্ষে আমি একটা কম্পাউন্ডের এনএমআর সিগন্যাল নিলাম এবং আমি দেখলাম যে সে টিএমএস থেকে 126 হার্টজ দূরে আছে, এটা হচ্ছে এটা। তাহলে এবং বললো যে তুমি যে যন্ত্রটা নিয়ে কাজ করতেছো সেটা বললো যে সেটার পাওয়ার হচ্ছে কত, 60 মেগাহার্টজ, কত, 60 মেগাহার্টজ। তো এখন তোমাকে বলছে এই ইনফরমেশন থেকে তোমাকে কেমিক্যাল শিফট ভ্যালু বের করতে হবে। তাহলে এই ইকুয়েশন থেকে কেমিক্যাল শিফটের ভ্যালু যদি বের করতে চাই, সূত্র হচ্ছে ডেল্টা পিপিএম এককে কি করতে হবে, নিচে থাকবে তুমি যে স্পেকট্রোমিটার নিয়ে কাজ করতেছো তার ফ্রিকোয়েন্সি কত, তার পাওয়ার কত, তার পাওয়ার কত, 60 মেগাহার্টজের তুমি একটা যন্ত্র নিয়ে কাজ করতেছো, 60 মেগাহার্টজ। আর তুমি যে সিগন্যালটা পাইলে এটা কোথায় পেলে বলো তো, 100 মোট কত, 126 হার্টজ ফ্রম টিএমএস। এর মানে কি, এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড মাইনাস অবজার্ভ, এই দুইটা এটার পার্থক্য হচ্ছে কত, 126
ঠিক আছে, মানে তোমাকে বলে দিছে তুমি যে এই যন্ত্রটা, তুমি যে স্যাম্পলটা নিয়ে কাজ করতেছো, এই স্যাম্পলটা টিএমএস থেকে, মানে স্ট্যান্ডার্ড থেকে, ঠিক আছে, এটা এটা হচ্ছে টিএমএস এর জন্য, তাই না, এটা হচ্ছে টিএমএস এর জন্য, সেই টিএমএস থেকে এটা মনে করো এখানে সিগন্যাল দিল, তো এটা এতটুকু হচ্ছে টিএমএস থেকে তার দূরত্ব হচ্ছে 126 হার্টজ। ঠিক আছে, তোমাকে এটা দেওয়া আছে 126 হার্টজ দেওয়া আছে, মানে হচ্ছে টিএমএস থেকে তোমার এটা কতটুকু দূরে সিগন্যাল দিছে এটা দেওয়া আছে। তাহলে আমার এই যে স্ট্যান্ডার্ড মাইনাস অবজার্ভ, এই সম্পূর্ণটার ভ্যালুই আসলে 126 হার্টজ। ঠিক আছে, তাহলে 126 ডিভাইডেড বাই 60, এটা করে দিলে আমাদের হয়ে যাবে কত, পিপিএম। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এখন দেখো, একটা প্রশ্ন হতে পারে যে কেমিক্যাল, এটা আমি বলছিলাম যে আমরা টিএমএস কে কেন ইয়ে হিসেবে ব্যবহার করি, টিএমএস কে কেন স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করি, বলছিলাম যে টিএমএস হচ্ছে এই মোটামুটি, কারণ হচ্ছে যেহেতু আমরা অর্গানিক কম্পাউন্ড নিয়ে কাজ করতেছি, তাহলে টিএমএস হচ্ছে একটা অর্গানিক অর্গানিক সলভেন্ট, এবং ওই টিএমএস এর যে ম্যাগনেটিক্যালি আমরা এখানে কোনো অ্যানাইসোট্রপিক ইফেক্ট নাই। ঠিক আছে, ও হচ্ছে কি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন আছে অনেকগুলো, 12টা ইকুইভ্যালেন্ট প্রোটন আছে। ঠিক আছে, এই জন্য এই টিএমএস কে রেজোনেন্সে নিতে গেলে আমরা প্রচুর পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, এই যে এটা হচ্ছে সিলিকন, একটা নিকেল সিলেন, এটা হচ্ছে সিলিকন, এখানে হচ্ছে সিএস3, এখানে হচ্ছে সিএস3, এখানে হচ্ছে সিএস3, এখানেও হচ্ছে সিএস3। তাহলে দেখো, এখানে দেখো কয়টা প্রোটন, 12টা, মানে 12টা প্রোটন আছে যারা একই রকম। ঠিক আছে, তাহলে এই 12টা প্রোটন হচ্ছে কি আছে, ওরা খুবই কি আছে, শিল্ডেড অবস্থায় আছে। কি অবস্থায় আছে? শিল্ডেড অবস্থায় আছে। কারণ কি sp3 হাইব্রিডাইজেশন, এখানে প্রতিটা sp3 হাইব্রিডাইজেশন, যেহেতু sp3 হাইব্রিডাইজেশন ওরা কি শিল্ডেড অবস্থায় আছে, যেহেতু শিল্ডেড অবস্থায় আছে, ওকে রেজোনেন্স নিতে গেলে আমার বেশি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করতে হবে। এই জন্য ওর সিগন্যাল যেখানে আসবে সেটা হচ্ছে হাফ ফিল্ড। ঠিক আছে, তাহলে আশা করি এটা আমরা বুঝতে পারছি। আর আরেকটা বিষয়, এনএমআর এ তোমাদের আরেকটা প্রশ্ন আছে যে এনএমআর এ কেন আমরা মনে করো এটা ইউজ করি না, সি সিক্স এটা কেন ইউজ করি না, হেক্সেন, ঠিক আছে, এটা কেন আমরা ইউজ করি না, বেনজিন অথবা, হ্যাঁ, বেনজিন বলো, হেক্সেন বলো, এগুলো আমরা কেন ইউজ করি না? তাহলে এগুলো আমরা ইউজ করি না এই জন্য, অথবা কোনো কোনো ক্ষেত্রে ক্লোরোফর্ম আগে ব্যবহার করা হতো যদিও, তো এখন এই ক্লোরোফর্ম কি রিপ্লেস করা হয় ডিউটেরিয়াম দ্বারা, CdCl3, এটা দ্বারা রিপ্লেস করে ইউজ করা হয়। কিন্তু এর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কার্বন টেট্রাক্লোরাইড, তারপরে টিএমএস, এগুলা রেফারেন্স হিসেবে ইউজ করি, সলভেন্ট হিসেবে ইউজ করি। তো কেন, তো কারণ হচ্ছে দেখো, আমরা কি প্রোটন এনামেল নিয়ে কাজ করি, কি নিয়ে, প্রোটন এনামেল। যেহেতু আমরা প্রোটন এনামেল নিয়ে কাজ করছি, মানে হচ্ছে সে প্রোটনের সিগন্যাল গুলো দিবে, তার সিগন্যাল গুলো দিবে প্রোটন, মানে এখানে তুমি যতগুলা সিগন্যাল তুমি দেখবা, মানে এনএমআর এ তুমি যত সিগন্যাল দেখবে, ঠিক আছে, এনএমআর এ তুমি যত সিগন্যাল দেখতে পাবা, এই সকল সিগন্যালই কোনো না কোনো প্রোটনকে নিয়ে করতেছে। ঠিক আছে, এটা কোনো না কোনো প্রোটন, এটা একটা প্রোটন, এটা একটা প্রোটন, এটা কোনো কোনো প্রোটনকে নির্দেশ করতে। তার মানে এনএমআর এ যেহেতু প্রোটনের সিগন্যাল দেয়, এবং তুমি যে সলভেন্টটা ব্যবহার করতেছো এটাতে যদি প্রোটন থাকে, তাহলে তো সিগন্যালে তুমি তুমি যেটা নিয়ে কাজ করছো শুধু এটার সিগন্যাল আসবে না, তুমি যে সলভেন্ট ইউজ করবা সলভেন্টের সিগন্যাল কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো আমরা এই জন্য এই সলভেন্ট হিসেবে হিসেবে সলভেন্ট হিসেবে আমরা যে যে সকল যে সকল সলভেন্টের মধ্যে হাইড্রোজেন আছে বা প্রোটন আছে, ওদেরকে আমরা সলভেন্ট হিসেবে ব্যবহার করতে পারি না। ঠিক আছে, কারণ হচ্ছে সে সে কিন্তু আমাদের অ্যানালাইসিস বেশি ধারণা থাকে। ঠিক আছে, এটা আমরা বুঝলাম যে এনএমআর এ কোন সলভেন্ট ব্যবহার করা হয়, এবং এনএমআর এমন সলভেন্ট ব্যবহার করতে হবে যেটাতে প্রোটন নাই, এমন সলভেন্ট ইউজ করতে হবে। ওকে, তাহলে এনএমআর এ কোন কোন সলভেন্ট ইউজ করা হয় এটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন দেখো, তোমাদের আরেকটা কোশ্চেন আছে যে তুমি কি করবে, এই যে যেহেতু আমরা স্পিন স্পিন স্প্লিটিং করছি, এই স্পিন স্পিন স্প্লিটিং থেকেই তুমি এক্সপ্লেন করতে পারবা যে তোমাকে মনে করো তোমাকে একটা কম্পাউন্ড তোমাকে দিয়ে দিল, সাপোজ আমি যদি তোমার এখান থেকে দেখাই, তোমাদের এখানে একটা কম্পাউন্ড তোমাকে দিয়ে দিল, এটা যদি তোমাদের বইয়ে আছে, এই এটা হচ্ছে বিউটানল 1 আর বিউটানল। ঠিক আছে, তোমাদের এখানে একটা কম্পাউন্ড দিয়ে দিল, CH3, CH2, CH2, বিউটানল 1, আর একটা তোমাকে দিল বিউটানল 2। ঠিক আছে, CH3, CH2, CH, CH3,
দেখো তোমাকে একটা দিল বিউটানল 1, ঠিক আছে, এটা হচ্ছে বিউটানল 1, এটা হচ্ছে বিউটানল 2, ঠিক আছে। তো তোমাকে বলো যে এনএমআর এর সাহায্যে তুমি কিভাবে এটাকে আলাদা করবে, কিভাবে পার্থক্য করবে। তাহলে দেখো পার্থক্য খুবই সোজা। আমরা এটাকে আগে দেখি যে এখানে প্রোটন গুলোকে আগে নাম্বারিং। তাহলে এটা হচ্ছে একরকম প্রোটন, অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, এটা আলাদা। পরে কি আবার আছে, এখানে প্রোটন আছে, বি টাইপের প্রোটন। আর মনে করো এই প্রোটন গুলাকে আমরা মোটামুটি সেম প্রোটন, ঠিক আছে, সেম প্রোটন আমরা মনে করো সেম প্রোটন হিসেবে, মানে জাস্ট নাম, মানে আমি নাম্বার দিলাম আর কি, আর কিছুই না। এ বি মনে করো এটা সি, এটাকে ডি দিলাম, এটাকে মনে করি নাম্বার দিলাম just। এখন আমি যদি তোমাকে বলি যে ই প্রোটন, কি আছে ই প্রোটন, যেটা মানে ই কার্বনের সাথে যেটা আছে, মানে ই প্রোটনটা আমি যদি বলি সে কয়টা স্প্লিটিং দেখাবে, কয়টা সিগন্যাল দিবে। আমি যদি বলি এইচ ই প্রোটনটা কয়টা সিগন্যাল দিবে, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে দেখতে হবে তার আশেপাশে কয়টা প্রোটন আছে। তাহলে দেখো ই প্রোটনের আশেপাশে যে কার্বন আছে তার সাথে প্রোটন আছে কয়টা, দুইটা। তার মানে কি হবে, তার চেয়ে একটা বেশি। তার মানে কি হবে, তোমাকে ই প্রোটন যে তোমাকে সিগন্যাল দিবে সেটা সেটা বলো তো কয়টা সিগন্যাল দিবে। n+1 রুল অনুযায়ী কি হবে, সেটা আছে দুইটা, তার সাথে একটা এক্সট্রা হবে, তাহলে কয়টা হবে, তিনটা সিগন্যাল দিবে। কয়টা সিগন্যাল দিবে, তিনটা। অনুরূপ ভাবে তোমাকে যদি বলি ডি প্রোটন কয়টা সিগন্যাল দিবে, ডি প্রোটন তোমাকে সিগন্যাল দিবে কয়টা, দেখো এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা, কয়টা, পাঁচটা, তার সাথে একটা, মোট ছয়টা। ঠিক আছে, তাহলে ছয়টা সিগন্যাল দিবে সে, কয়টা, ছয়টা। ওকে। অনুরূপভাবে তোমাকে যদি বলি সি প্রোটন কয়টা সিগন্যাল দিবে, সি প্রোটনের চারপাশে কয়টা আছে, দেখো এখানে আছে দুইটা, এই কার্বনে আছে দুইটা, মোট চারটা, তার মানে সে কিন্তু পাঁচ, কয়টা দিবে, পাঁচটা সিগন্যাল। অনুরূপভাবে তোমাকে যদি বলি বি প্রোটনের কয়টা সিগন্যাল দিবে, তাহলে বি প্রোটনের সে সিগন্যাল দিবে বি এর ক্ষেত্রে কি পাবো, বি প্রোটনের সে সিগন্যাল দিবে বি এর ক্ষেত্রে কয়টা আছে, দেখো এখানে আছে দুইটা, কয়টা আছে, দুইটা। আর কি আছে, এখানে কি আছে, অক্সিজেন আছে, এখানে তো কার্বন নাই। যেহেতু এখানে অক্সিজেন আছে সে তো আর অক্সিজেনের কাছে যেতে পারবে না, মানে সে দেখবে কার্বন, যে কোন একটা, দেখো n+1 রুল হচ্ছে কার্বনের সাথে, ঠিক আছে, কার্বনের সাথে কয়টা প্রোটন আছে, তার পাশের কার্বনের সাথে কয়টা প্রোটন আছে, এটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে এই ক্ষেত্রে তার মানে বি প্রোটন কয়টা সিগন্যাল দিবে, বি প্রোটন, দেখো এটা হচ্ছে বি প্রোটন, তাহলে সে কি করবে, বি প্রোটন দিবে তার আশেপাশের কার্বনের সাথে কয়টা প্রোটন আছে, কয়টা আছে, এসি এর সাথে দুইটা, তার মানে বি প্রোটন দিবে টোটাল তিনটা, n+1, তার মানে তিনটা দিবে বি প্রোটন। অনুরূপভাবে এ প্রোটন কয়টা সিগন্যাল দিবে বলতো, আর যদি বলি এ প্রোটন কয়টা, তাহলে দেখো এ প্রোটনের পাশে আমি যদি বলি এ প্রোটন, মানে এ নাম্বার প্রোটনটা যার সাথে যুক্ত আছে, দেখো তো ও এইচ কি আছে, সে শুধু অক্সিজেনের সাথে আছে, বলতো এই প্রোটনটা তার পাশে কি কোনো আর কোনো কার্বন আছে, নাই। তাহলে সে কি স্প্লিটিং দেখাবে, তার পাশে তো কার্বনই নেই, কার্বন থাকলে না তার সাথে হাইড্রোজেন থাকলে তার সাথে একটা ইন্টারাকশন হবে, তার পাশে তো কার্বনই নেই, তাহলে সে কি স্প্লিটিং দেখাবে। তার মানে এন এর ভ্যালু হচ্ছে জিরো, তাহলে এন এর ভ্যালু যদি জিরো হয়, n+1 রুল অনুযায়ী যদি 0+1 সমান সমান 1, তাহলে সে একটা সিগন্যাল দেবে, মানে এ প্রোটন দিবে একটা সিগন্যাল। এই তো, তার মানে তুমি এখানে এই প্রতিটা প্রোটনকে জাস্ট আলাদা আলাদা নাম্বারিং করে তুমি এখানে কয়টা সিগন্যাল দিবে এটা শুধু বলে দিলেই কিন্তু তুমি ডিস্টিংগুইশ করতে পারো। অনুরূপ ভাবে যদি দেখো এটার ক্ষেত্রে যদি আমি বলি, মনে করো এটাকে দিলাম এ প্রোটন, এটাকে দিলাম বি, মনে করো সি, সি, এটাকে ডি, এটাকে মনে করো ই, ঠিক আছে। তাহলে আমি যদি বলি ই প্রোটন কয়টা সিগন্যাল দিবে, তাহলে ই প্রোটন তিনটা সিগন্যাল দিবে, ওটা তিনটা। আর যদি বলি তোমাকে ডি প্রোটন কয়টা সিগন্যাল দিবে, ডি প্রোটন তোমাকে সিগন্যাল দিবে, এখানে আছে একটা, এখানে আছে তিনটা, মোট চার, চারের এক পাঁচটা। ডি প্রোটন কয়টা দিবে, পাঁচটা। তাহলে দেখো এখানে কিন্তু দিছিল ডি প্রোটন ছয়টা, আর এখানে দিচ্ছে ডি প্রোটন পাঁচটা, তার মানে কিন্তু তুমি দেখো আলাদা কিন্তু করে ফেলছো অলরেডি। অনুরূপভাবে যদি বলি সি প্রোটন কয়টা সিগন্যাল দিবে, সি প্রোটন। ওকে, আসি আমরা সি প্রোটনের দিকে। তাহলে আমি যদি, এটা হচ্ছে সি প্রোটন, সি প্রোটনের জন্য দেখি সি প্রোটনের আশেপাশে কয়টা আছে, সি প্রোটনের এখানে বি আছে কার্বন, এখানে আছে তিনটা, অনুরূপভাবে এখানে আছে কার্বন দুইটা, তিন দুই পাঁচ, তাদের সাথে এক যোগ করে তার মানে ছয়টা সিগন্যাল। কয়টা দিবে, সি প্রোটন দিবে ছয়টা সিগন্যাল। দেখো আগেরটাতে কি ছিল, সি প্রোটন দিছিল পাঁচটা, আর এখানে সি প্রোটন দিচ্ছে ছয়টা। ওকে। অনুরূপভাবে যদি আসি বি প্রোটনের ক্ষেত্রে কি হবে, দেখো এখানে যেটা হবে বি প্রোটনের ক্ষেত্রে দেখি সিগন্যাল কয়টা হবে, বি প্রোটনের ক্ষেত্রে সিগন্যাল হবে, দেখো তার পাশে কার্বন আছে একটা, তার মানে বি প্রোটনের ক্ষেত্রে সিগন্যাল হবে দুইটা, তাহলে দেখো এখানে কিন্তু সিগন্যাল ছিল কয়টা, তিনটা, এখানে সিগন্যাল ছিল তিনটা। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি পার্থক্য করতে পারো, ঠিক আছে।
তাহলে আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি কিভাবে তুমি পার্থক্য করবা। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে পার্থক্য করব এই বিষয়টা আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এনএমআর এর সাহায্যে আমরা কিভাবে পার্থক্য করব। তাহলে এখন আসো আমরা আর কি আছে, আর কি জিনিস দেখি। হ্যাঁ, এই যে একটা জিনিস বলতেছিলাম, তোমাদের এখানে আমি যে প্রশ্নগুলো দেখলাম, তোমাদের এখানে এই প্রশ্নগুলো হচ্ছে আমি যা পড়াইলাম প্রশ্ন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রশ্ন এর মধ্যে আছে। তোমরা ইচ্ছা করলে প্রশ্নগুলো দেখতে পারো, দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি আসলে কি কি বিষয়গুলো পড়াইছি এবং কি কি পড়ানো হয়নি, তোমরা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে একটা প্রশ্ন আছে যে স্পেন স্পেন স্প্লিটিং এবং বলছে যে পরিষ্কারভাবে ব্যাখ্যা করো এবং নির্দিষ্ট দলের প্রোটনের পিক মাল্টিপ্লেট বিভক্ত হয় কেন উদাহরণের সাহায্যে দেখাও। এই যে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে শো করছিলাম যে এই যে তোমাদের খেয়াল আছে কিনা যে ইয়া চিহ্ন দিয়ে তীর চিহ্ন দিয়ে তোমাদেরকে আমি ইয়ে করছিলাম না, শো করছিলাম না, আগের ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে একটা মনে করো থাকে এরকম দিকে থাকে, আমি বলছিলাম যে দুইটাই ডাউন ফিল্ড, দুইটাই আপ ফিল্ড, তাই না? ওই কিন্তু বলছিলাম, তারপরে কি একটা ডাউন আপ এটা একটা পেয়ার হতে পারে, অথবা প্রথমটা আপ পরেরটা ডাউন এটা একটা পেয়ার হতে পারে। তাহলে ওদেরকে যদি আমি সাজাই, এটা একটা টাইপ, এখানে দুইটা টাইপ, তারপরে এখানে একটা টাইপ, তার মানে এটা হচ্ছে 1 2 1। এই প্যাসকেল ট্রায়াঙ্গেল যখন করাই তখন তার মানে এটার যে ইয়া হবে ইন্টেন্সিটি হবে সেটা হলো 1 2 1, 1:2 রেশিও 1:2 রেশিও 1, এই রেশিও হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে এইগুলাই এইগুলাই কিন্তু তোমাদের বইয়ে এক্সপ্লেন করা আছে। তুমি যদি বিগত সালে দেখো, আমি তো কিন্তু তোমাদের বই থেকেই দেখতেছি এই যে এখানে যে কোশ্চেন গুলো আছে, এখানে ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের করা হয়ে গেছে। ঠিক আছে, এনএমআর, ঠিক আছে, এনএমআর এর ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের চোখের সামনে বই আছে, ম্যাক্সিমাম কোশ্চেন করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা নেক্সট ক্লাসে হচ্ছে এখানে আরো কয়েকটা টপিক বাকি থাকবে, কিছু ইম্পর্টেন্ট জিনিস বাকি থাকবে, এটা আমরা পড়াইলে এনএমআরটা মোটামুটি হবে র্যান্ডমলি শেষ হবে। তারপর যদি বলো প্রশ্ন সলভ করতে, আমি প্রশ্ন সলভ করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে